বিনোদিনী দেবী তার দুই বৌমা বিপাশা এবং সঞ্জনাকে দুটো আলাদা রান্নাঘর তৈরি করে দেয়। সঞ্জনার রান্নাঘর তৈরির কাজ কিছুদিন আগেই শেষ হয়, তাই আজকে বিনোদিনী দেবী ঠিক করে সে তার ছোট বৌমা সঞ্জনার হাতের খাবার খাবে। ছোট বৌমা, আজকে তুমি আমার জন্য উচ্ছে দিয়ে ডাল, মুসুর ডালের বড়া, দুধ শুক্তো, একটা মিক্স ভেজ আর আমাদের গাছ থেকে আম পেড়ে এনে আমের চাটনি বানাবে। শাশুড়ি মায়ের কথা শুনে সঞ্জনার মোটেই ভালো লাগে না, কারণ সঞ্জনা ভীষণই কুঁড়ে প্রকৃতির ছিল। এর আগে যখন দুই বৌমার রান্নাঘর একসাথে ছিল তখন সঞ্জনার সঙ্গে বিপাশার খুবই খিটিমিটি লেগেই থাকতো, কারণ সঞ্জনা রান্নাঘরের কোনো কাজকর্ম করতে চাইতো না, বরং সে তার বড় জাকে হুকুম করত, আর সেই সাথে অনেক বেশি করে সে খাবার খেতেও পছন্দ করত। তাই আজকে শাশুড়ি মায়ের মুখে রান্নার হুকুম শুনে সঞ্জনার গায়ে যেন জ্বর আসে। বাপরে বাপ, কত কিছুর হুকুম দিয়ে ফেললো! এই গরমে রান্নাবান্না করা যায় নাকি? না না, কিছুতেই এত রান্নাবান্না করা যাবে না। আমি একটু ঘরে এসিতে শুয়ে সিরিয়াল দেখব, মাকে কিছু একটা ভুজুং ভাজুং দিতে হবে দেখছি। সঞ্জনা মনে মনে এরকম ভাবার পর তার শাশুড়ি মাকে বলে, মা, আমি তো কালকে পান্তা ভাত করে রেখেছি, লেবু আর লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেব, আপনিও বরং পান্তা ভাতই খেয়ে নেবেন। এই গরমে পান্তা ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। অত তরি তরকারি খেলে আপনার কিন্তু এই গরমে শরীর খারাপ করতে পারে। সঞ্জনার কথা শুনে বিপাশা খুব ভালো মতোই সঞ্জনার চাল ধরতে পারে, কিন্তু বিপাশাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, কারণ সঞ্জনা বিপাশার নামে অনেক মিথ্যা অপবাদ দিয়ে শাশুড়ি মায়ের কাছ থেকে একটা সুন্দর ঝাঁ চকচকে রান্নাঘর বানিয়ে নেয়। তাই বিপাশার মনে মনে তার ছোট জায়ের উপর খুবই হিংসা হয়। কয়েকদিন আগে তুমি তো আমার সঙ্গে ঝগড়া করে বললে মা যা খেতে চাইবে তুমি তাই রান্না করে খাওয়াবে, সেই জন্যই তো মা তোমাকে একটা আলাদা সুন্দর টাইলস বসিয়ে রান্নাঘর তৈরি করে দিল। তোমার রান্নাঘরে কোনো জিনিসের অভাব নেই, তারপরও তুমি মাকে বলছো এত কিছু রান্না করে দিতে পারবে না। দেখেছেন তো মা, আপনার বড় বৌমার মনে কি হিংসা! আমি তো আপনার ভালোর কথা ভেবে পান্তা ভাত খেতে বললাম, পান্তা ভাত খেলে শরীর ভালো থাকবে, এই গরমে শরীর ঠান্ডা থাকবে। আপনি তো হাই প্রেশারের রোগী, সেই জন্যই আমি এরকম বলছি। থাক বাবা, আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, এখন আর এই নিয়ে ঝামেলা করো না। তোমাদের ঝামেলার জন্যই তো আলাদা করে একটা রান্নাঘর বানিয়ে দিয়েছি। ঠিক আছে ছোট বৌমা, তুমি যখন আমাকে পান্তা ভাত দিতে চাইছো, আমি পান্তা ভাতই খেয়ে নেব। কিন্তু তা কি করে হয় মা? আপনি মুখ ফুটে তেতো ডাল, সবজি, চাটনি খেতে চেয়েছেন, আর শেষে কিনা আপনি পান্তা ভাত খেয়ে থাকবেন? আপনাকে চিন্তা করতে হবে না, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। এমনিতেও ডাল আর সবজি পান্তা ভাতের থেকে অনেক উপকারী। এই বলে বিপাশা রান্না বান্না করতে চলে যায়। কিন্তু অন্যদিকে সঞ্জনা নিজের ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে বিপাশা নিজের রান্নাঘরে গরমের মধ্যে রান্না বান্না করতে থাকে। যেহেতু বিপাশার রান্নাঘরটা অনেক দিনের পুরানো ছিল, তাই তার রান্নাঘরে চিমনি কিংবা অ্যাডজাস্ট ফ্যান কিছুই ছিল না। তবে সঞ্জনার রান্নাঘরে নতুন সমস্ত কিছুরই ব্যবস্থা করা হয়, আর বিপাশাকে সেই পুরানো রান্নাঘরে এখনো গরমের মধ্যে কষ্ট করে রান্না করতে হয়। দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণ কেটে যায়। এরই মধ্যে বিনোদিনী দেবীর মেয়ে বাপের বাড়িতে এসে উপস্থিত হয়। কি গো মা, কোথায় গেলে তোমরা সবাই? এই গরমে কেমন আছো? আমি ভাবলাম এই পচা গরমে শ্বশুর বাড়িতে থেকে লাভ নেই, একটু বাপের বাড়ি থেকে ঘুরে যাই, তোমাদের দেখলেও মন ভালো হয়ে যায়। তা বৌদিরা সবাই কোথায়? তা ভালোই করেছিস, আমিও অনেক দিন ধরে ভাবছিলাম তুই এখানে বেড়াতে আসলে ভালো হতো। তোর ছোট বৌদি মহারানী এখন তো ঘুমাচ্ছে, বড় বৌদি এখন রান্না করছে। সে কি, এই তো তুমি ছোট বৌদিকে 2 লক্ষ টাকা দিয়ে রান্নাঘর তৈরি করে দিলে, কিচেনের সমস্ত অ্যাপ্লায়েন্স গুলো কিনে দিলে, তাহলে ছোট বৌদি কেন রান্না বান্না করছে না? আমি যে তোমাকে বলেছিলাম তুমি এবার থেকে 1 বছর ছোট বৌদির কাছে খাবে। তোর ছোট বৌদি রান্না বান্না করতেই চাইছে না, আমাকে আলাদা রান্নাঘর তৈরি করার আগে খুব বলেছিল ও নাকি আমাকে রান্না বান্না করে খেতে দেবে। যেই না রান্নাঘরের কাজটা শেষ হয়েছে অমনি দেখছি বাহানা দিচ্ছে। এখন কিছু বলতে গেলেই তো আবার 2 বউয়ের মধ্যে ঝগড়া লেগে যাবে। তুই তো জানিস আমি মোটেই ঝামেলা চাই না। ঠিক এমন সময় সঞ্জনার ঘুম ভেঙে যায়, আর সে বাইরে বেরিয়ে তার শাশুড়ি মা এবং ননদকে তার নামে নিন্দামন্দ করতে শোনে। বাহ, মেয়ের কাছে আমার নামে নিন্দা শুরু হয়ে গেল। আমি তো বললাম আমি যা রান্না করেছি আপনাকে তাই খেতে হবে।
আর আপনি পাড়া গিয়ে বেড়াচ্ছেন যে আপনার ছোট বৌমা আপনাকে খেতে দেয় না, ছোট বৌমা রান্না বান্না করে না। আচ্ছা বৌদি, পান্তা ভাতটাকে কোনো রান্না বলে শুনি? ওই দেখো বড় বৌদি আবার খাবার আনছে, খাবারগুলোর দিকে তাকিয়ে দেখো, এগুলোকেই রান্না বান্না বলে। আর মা তো আমার কাছে কোনো নিন্দা করেনি, মা তো তোমার নামে সমস্ত সত্যি কথাই বলেছে। এই শোনো, তুমি একদম আমাকে শেখাতে এসো না, তুমি কি মতলবে এসেছো আমি জানি না। তোমার শ্বশুর বাড়িতে তো এসি নেই, সেই জন্য এখানে থাকতে এসেছো। পালিয়ে বিয়ে করেছো, এখন মুখ ফুটে কিছু বলতে পারছো না, তাই তো প্রত্যেকবার গরম পড়লেই আমাদের বাড়িতে এসে থেকে যাও। ছোট বৌদির মুখে এরকম কথা শুনে পারমিতার ভীষণই খারাপ লাগে। শোনো সঞ্জনা, এটা তোমার একার বাড়ি নয়, এটা পারমিতারও বাড়ি, তাই পারমিতা যখন ইচ্ছা হবে ও এখানে এসে থাকতে পারে। পারমিতা, তুমি ওর কথা বাদ দাও তো, আমি রান্না বান্না করেছি, তুমি আমার হাতে খেয়ে নাও। বিপাশার কথা শুনে সঞ্জনা রেগে নিজের ঘরে চলে যায়। এদিকে বিপাশা তার শাশুড়িমা এবং ননদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সঞ্জনার ভীষণই খিদে পেয়ে যায়। সে যখন রান্নাঘরে পান্তা ভাত খেতে যায়, তখন তার মনে পড়ে গতকাল রাত্রিবেলাতে সে পান্তা ভাতটা ফ্রিজে রাখতেই ভুলে যায়। তাই সেই পান্তা ভাত পুরোটাই গলে একেবারে টক হয়ে যায়, যা দেখে পারমিতা অনলাইনে বিরিয়ানি অর্ডার করে। সঞ্জনা, তুমি যখন নিজের জন্য বিরিয়ানি অর্ডার করলে, তাহলে পারমিতার জন্য তো একটা বিরিয়ানি অর্ডার করতে পারতে। ও আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য এসেছে, ওকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে। ও মা, সে কি, আমি কেন ওর জন্য বিরিয়ানি অর্ডার করব? তুমি তো অনেক ভালো হেলদি বিরিয়ানি রান্না করতে পারো, এমনিতেও বাইরের খাবার দাবার এই গরমে খাওয়া মোটেই ভালো নয়, তুমি বরং পারমিতার জন্য বিরিয়ানি রান্না করে দাও। এই বলে সঞ্জনা নিজের ঘরে চলে যায়। এইদিকে বিপাশা অন্য কোনো উপায় না পেয়ে তার ননদের রাতের খাবার হিসেবে গরমের মধ্যে কষ্ট করে আবার মাটন বিরিয়ানি রান্না করে। সন্ধ্যাবেলা সঞ্জনার স্বামী পার্থ যখন অফিস থেকে ফিরে আসে, উফ, আজকে যা গরম পড়ছে। সঞ্জনা, তুমি একটু আমাকে শরবত এনে দাও না, আমার ভীষণ গরম লাগছে। আর আজকে কিন্তু শুধু ডাল আর সবজি দিয়ে ভাত খাবো, আর অন্য কোনো কিছু ভাজাভুজি আনতে হবে না, বুঝেছো? উফ, আমার খুব ঘুম পাচ্ছে, ফ্রিজে বিরিয়ানিটা রেখে দিয়েছি। আজকে ভেবেছিলাম পান্তা ভাত খাবো, কিন্তু পান্তা ভাতটা খারাপ হয়ে গেছে, তাই তুমি ওই বিরিয়ানিটা গরম করে খেয়ে নিও। সঞ্জনার কথা শুনে পার্থ নতুন রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে সেখানে ঠান্ডা বিরিয়ানি এবং এক বোতল ঠান্ডা জল পড়ে আছে। পার্থর কাছে কোনো উপায় থাকে না, সে ঠান্ডা বিরিয়ানি নিয়েই খেতে শুরু করে, কিন্তু পার্থর ওরকম ঠান্ডা ঠান্ডা চিপ বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। ঠিক এমন সময় পার্থ মাটন বিরিয়ানির সুগন্ধ পায়। বৌদি, তুমি আজকে বিরিয়ানি রান্না করেছো নাকি? তোমার রান্নাঘর থেকে তো দারুণ গন্ধ বেরোচ্ছে। কতদিন তোমার হাতের বিরিয়ানি খাওয়া হয় না, আমাকেও তো এক প্লেট বিরিয়ানি দিতে পারো বলো। ওমা, সে কি, আমি তো তোমাকে বিরিয়ানি দিতাম, আসলে আমি অয়েল ফ্রি বিরিয়ানি রান্না করছি। আর সঞ্জনাও তো একটু আগে অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করলো, তাই আমি আর বিরিয়ানি দিতে সাহস করলাম না, আমি ভেবেছিলাম রাত্রিবেলা দেব। তোমার বউ যা ঝগড়া করে। বাদ দাও তো ওর কথা, ওই ফ্রিজে রাখা ঠান্ডা বিরিয়ানি আমাকে খেতে দিয়েছে, আমার তো খেতে একটু ভালো লাগছে না। তুমি কত ভালো বৌদি, কত ভালো ভালো রান্না করো, আর আমার বউটা শুধু সারাদিন শুয়ে বসে থাকে। পার্থর কথা শুনে বিপাশার খুব খারাপ লাগে, তাই বিপাশা পার্থকে অয়েল ফ্রি বিরিয়ানি, কাঁচা আমের শরবত খেতে দেয়। সেই খাবারগুলো খাওয়ার পর পার্থ খুবই প্রশংসা করে। পার্থ, তুমি বরং একটা কাজ করো, রাত্রিবেলা আমার ঘরে খেয়ে যেও। মহারানী তো রাত্রিবেলাও মনে হচ্ছে না কিছু রান্না করবে। এমন কথা শুনে পার্থ খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে। রাত্রিবেলা সঞ্জনা যখন ঘুম থেকে ওঠে, তখন সে তার স্বামীকে বিপাশার রান্নাঘরে বসে বিরিয়ানি খেতে দেখে। সত্যি মা, তুমি সঞ্জনাকে এত টাকা খরচা করে একটা এত ভালো রান্নাঘর করে দিলে, অথচ সঞ্জনা তো রান্নাঘরে রান্নাই করে না। দেখো তো বৌদি গরমের মধ্যে কত কষ্ট করে রান্নাঘরে রান্না বান্না করছে। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, পরের মাসে মাহিনা পেলে সবার আগে তোমাকে একটা এসি কিনে দেবো। বাবা, কি বলছো গো? তাহলে কি তোমার বউ আমাকে আস্ত রাখবে? থাক থাক, আমার ওসব কিছু করার দরকার নেই, আমার ইচ্ছা হয়েছে তাই আমি তোমাকে খাওয়াচ্ছি। তোমার যখন ইচ্ছা করবে তুমি আমার রান্নাঘরে এসে খেয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই। রান্নাঘরের বাইরে থেকে সঞ্জনা সমস্ত কথা শুনতে পায়, তাই তার মনে মনে খুবই খারাপ লাগে। এমনকি সঞ্জনা খুব রেগে যাওয়ায় সে ঠিক করে সে তার বড় জায়ের এমন কোনোভাবে ক্ষতি করবে যাতে তার রান্নাবান্নার কেউ আর কোনো প্রশংসা করতে না পারে। দেখতে দেখতে এভাবে কিছুদিন কেটে যায়। একদিন বিপাশা গরমের মধ্যে রান্নাবান্না করতে করতে বাইরে বেরিয়ে একটু হাওয়া খেতে যায়। এমন সময় সঞ্জনা রান্নাঘরে ঢুকে খাবারের মধ্যে অনেকটা পরিমাণ নুন মিশিয়ে দেয়। দুপুরবেলা খাওয়ার সময়, তুমি মনে হয় আজকে রান্নাতে বেশি করে নুন মিশিয়ে ফেলেছো, আমার তো আবার হাই প্রেশার।
আমি এত নুন দেওয়া খাবার খেতে পারবো না। তুমি না হয় আমাকে একটু স্যালাড কেটে দাও, আমি স্যালাড দিয়েই ভাত খেয়ে নেব। আরে মা, আপনি স্যালাড দিয়ে ভাত খাবেন কেন? আমি আপনার জন্য সবজি সিদ্ধ করে এনেছি। এই গরমে সবজি সিদ্ধ খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে। তাছাড়া আমার মনে হয় না দিদি খাবারে নুন দিয়েছে। দিদি রান্না করতে গিয়ে যা ঘেমে যায়, আমার মনে হচ্ছে দিদির ঘাম একটু একটু করে কড়াইতে পড়ে তরকারিতে এত বেশি নুন হয়ে গেছে। এ বাবা, তার মানে আমরা এতদিন ঘাম দেওয়া রান্না বান্না খেয়ে এসেছি। ওরে বাবা রে, আমার তো ভাবলেই ঘৃণা লাগছে। বৌদি, তুমি রান্না না করলেই পারতে। এরকম ঘাম দেওয়া রান্না বান্না আমাদের কেন খাওয়ালে? না না পারমিতা, বিশ্বাস করো, এটা ঠিক রান্না করতে গিয়ে আমার খুব গরম লাগে, কিন্তু তার মানে এই নয় আমার রান্না করা খাবারে আমার ঘাম পড়ে। বিপাশার কথা কেউ বিশ্বাস করতে চায় না। ঠিক এমন সময় পার্থ বলে ওঠে, সঞ্জনা, তোমার হাতের এরকম সেদ্ধ সেদ্ধ রান্না বান্না খেতে আমি পারবো না। তার থেকে ভালো বড় বৌদি, তুমি বরং সঞ্জনা রান্নাঘরটা নিয়ে নাও। ওখানে চিমনি আর অ্যাডজাস্ট ফ্যানও আছে, দরকার পড়লে আমি তোমাকে একটা এসিও লাগিয়ে দেবো। তুমি নতুন রান্নাঘরেই রান্না করো। হ্যাঁ ছোট খোকা, তুই ঠিকই বলেছিস। ছোট বৌমা তো আমাদের রান্না বান্না করে খাওয়াতে পারবি না। এখন যদি বড় বৌমার হাতের রান্নাও না খাই, তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। না না, আমার রান্নাঘর আমারই থাকবে। আমি আর এরকম করব না। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের ভালো ভালো রান্না করে খাওয়াবো, কিন্তু দয়া করে আমার রান্নাঘরটা আপনি দিদিকে দেবেন না। দিদির যদি অসুবিধা হয় তাহলে দিদিকে রান্নাঘরে পাখা কিংবা এসি লাগিয়ে দিন, কিন্তু আমার রান্নাঘর আমি কাউকে দেব না। এভাবেই সঞ্জনা নিজের রান্নাঘর হারানোর ভয়ে পরের দিনই দই কাতলা, আম পোড়া মাখা, লেমন চিকেন ইত্যাদি ভালো ভালো খাবার রান্না করে তার পরিবারকে খাওয়ায়। বাহ, এসব রান্না বান্না তুমি যদি আগে করতে তাহলে আমি তোমার উপর রাগ করে থাকতাম না। বড় বৌমার যখন রান্নাঘরে রান্না করতে অসুবিধা হয়, তখন বড় বৌমার জন্য একটা এসি লাগানো হবে। আর ছোট বৌমা, তুমিও কিন্তু প্রত্যেকদিন এরকম ভালো ভালো রান্না করে খাওয়াবে, তা না হলে তোমার রান্নাঘরটা বড় বৌমাকে সত্যি সত্যিই দিয়ে দেব। সেদিনের পর থেকে সঞ্জনাও প্রত্যেকদিন ভালো ভালো রান্না বান্না করে, আর বিপাশার রান্নাঘরে এসি এবং চিমনি লাগানো হয়, তাই বিপাশারও আর গরমের মধ্যে রান্না করতে কোনো কষ্ট হয় না। বিপ্লব ও পিয়ালি দুজনেই দুজনকে খুব পছন্দ করত। বিপ্লবের বাড়ি ছিল কাঞ্চনতলা নামক এক গ্রামে। সে কোনো এক ভালো কাজের সূত্রে শহরে এসেছিল। সেখানেই তার পিয়ালির সঙ্গে আলাপ হয়েছিল। বিপ্লব খুবই সৎ এবং সাদাসিধে হওয়ায় পিয়ালি তাকে নিজের লাইফ পার্টনার করবে বলে ঠিক করেছিল। তাই বিপ্লব পিয়ালিকে বিয়ে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে এসেছিল। বিপ্লবের বাড়িতে ছিল তার বাবা বনমালী এবং তার বৃদ্ধ ঠাকুমা সাগরিকা দেবী। নতুন বৌমা পিয়ালিকে দেখে তারা খুব খুশি হয়। যাক, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এতদিন ধরে তোর বাপ বেটার খেয়াল রাখতে রাখতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এত কাজ, হাগা পাদার সময় পেতাম না, বুঝলে বৌমা? এসব কি কথা বলছে? হাগা পাদা কি বাজে! বুড়ি মানুষ তো, তাই জন্য হয়তো। হ্যাঁ ঠাকুমা, বুঝেছি। ঠাকুমা সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকে। পিয়ালির খুব অবাক লাগে, কারণ ঠাকুমা সন্ধ্যে 7টার সময় সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য বলছিল। সকলে মিলে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ভোর 3টের সময় পিয়ালির ঘরের দরজা কে যেন জোরে জোরে ঠুকতে শুরু করে। এখন আবার কে ডাকছে এত ভোরবেলা? কটা বাজে? ভোর 3টে। ওই কি গো, শুনছো? এত ভোরবেলায় বৌমা বৌমা বলে কে ডাকছে বলো তো? জানি না, যাও দেখো কি বলছে, আমাকে ঘুমোতে দাও। পিয়ালি দরজা খুলে দেখে যে ঠাকুমা লোটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পিয়ালি খুব অবাক হয়ে বলে, ঠাকুমা, আপনি এত ভোরবেলা? কি হয়েছে? আপনি এত তাড়াতাড়ি উঠে পড়লেন কেন? কি হয়েছে মানে? এই নাও বদনাটা ধরো। এই নতুন বদনাটা আমি তোমার জন্য কিনে তুলে রেখেছিলাম। ভেবেছিলাম যে আমার নাতির বউকে এই পিতলের বদনাটা উপহার দেব। পিতলের বদনা মানে এটা তো লোটা। যাই হোক ঠাকুমা, আপনি আমাকে লোটা উপহার দিচ্ছেন কেন? তাও আবার এত ভোরবেলা? আমি এটা নিয়ে কি করব? আপনি আর কিছু পেলেন না? শেষ পর্যন্ত একটা লোটা। কি কাজ মানে? এটারই তো এখন তোমার রোজ সকালে কাজে লাগবে। চলো মাঠে চলো,
আর দেরি করো না, সবাই চলে গেছে এতক্ষণে। আমি আরো অনেক আগেই যাই। নাও নাও, ধরো বদনাটা ধরো। বদনা? হ্যাঁ হ্যাঁ, ধরছি। ঠাকুমা, আমরা মাঠে গিয়ে কি করব এখন? বলুন না প্লিজ, আমি কিছু বুঝতে পারছি না সত্যি। এ কি মেয়ে রে বাবা, মাঠে বদনা নিয়ে হাঁকতে যাব? আবার কি করতে যাব? পেট হালকা করতে হবে তো। চলো চলো, শিগগিরই চলো। কি, পটি করার জন্য মাঠে যান আপনারা? কেন, আপনাদের বাড়িতে বাথরুম নেই? রাতে হিসু করলাম যে টয়লেটে। বাথরুম মানে পায়খানা ঘরের কথা বলছো তো তুমি, তাই তো? ইস, পায়খানা ঘর, এ আবার কি কথা? বাবারে বাবা! হ্যাঁ হ্যাঁ, আমি বাথরুমের কথা বলছি। নেই নাকি আপনাদের বাড়িতে? না না, নেই। বাথরুম থাকবে কেন? আমাদের গ্রামে কারোর বাড়িতেই বাথরুম নেই। হিসু করার জায়গা থাকে শুধু। আর আমরা সবাই ছেলেরা বউরা মাঠে পায়খানা করতে যাই। বুঝেছো এবার? চলো শিগগিরই চলো, আমার খুব জোরে পেয়েছে। না, আমি যাব না ঠাকুমা, আপনি যান। আরে চলো, লজ্জা পাওয়ার কিছু নেই। এসো 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 বলছি। ঠাকুমা জোর করে পিয়ালিকে মাঠে নিয়ে চলে যায়। ঠাকুমা মাঠে গিয়ে পটি করতে বসে পড়ে, আর পিয়ালি অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সবাইকেই দেখতে থাকে। ওখানে মেয়েরা বউরা লাইন দিয়ে বসে গল্প করতে করতে পটি করছিল। নাও নাও বৌমা, বসে পড়ো। একটা ভালো জায়গা দেখে বসে পড়ো। আমার পাশে বসো। তুমি নতুন তো? এটা বিপ্লবের বউ, তাই না? আরে বাহ, পিতলের বদনা নিয়ে এসেছে দেখছি। বৌমা, আমার পাশে বসো। এসো এসো, একটু গল্প করি তোমার সাথে। না না, আমার পাশে বসো। ওর পটিতে বড্ড গন্ধ, ওর পাশে বসতে পারবে না। পিয়ালি এসব দেখে খুব রেগে যায় এবং সে তার লোটা ওখানেই ফেলে রেখে বাড়ি চলে আসে। বাড়ি এসে বসে বসে সে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে দেখে যে তার ঠাকুমা বাড়ি ফিরে এসেছে। বৌমা, তুমি চলে এলে কেন ওভাবে? হ্যাঁ, যাক বাদ দাও। আমার জন্য একটু সুজির হালুয়া বানিয়ে নিয়ে এসো তো। পেটটা একদম খালি হয়ে গেছে। আমি ততক্ষণে মুখ হাত পা ধুয়ে নেই। এ কি, ছিছি, আপনি এই লোটা নিয়ে পটি করতে গিয়েছিলেন, আবার এই লোটা জল দিয়ে হাত মুখ ধুচ্ছেন? ছি! তাতে কি হয়েছে? আমি কি লোটাতে হেঁকেছি নাকি? হ্যাঁ, শুধু তো হাত মুখ ধুচ্ছি। আমি তো এই লোটার জলও খাই। এই লোটাই আমার একমাত্র সঙ্গী। তোমারও কদিন পর আমার মতো হয়ে যাবে। এ বাবা, ছি! ওয়াক, কি নোংরা রে বাবা! পিয়ালি ওয়াক ওয়াক করতে করতে তার ঘরে চলে যায়। সে দেখে যে বিপ্লব তখনও ঘুমাচ্ছে। রাগের চোটে পিয়ালি ঘুমন্ত অবস্থাতেই বিপ্লবের গালে একটা চড় মারে। হ্যাঁ, কি হলো? পিয়ালি, তুমি আমাকে মারলে কেন হঠাৎ? কি হয়েছে বলো? তুমি একটা ধোঁকাবাজ, তুমি আমাকে ঠকিয়েছো। কেন? আমি কি করলাম আবার? তোমাদের বাড়িতে বাথরুম নেই। শুধু বাড়িতে নয়, তোমাদের গ্রামে কারোর বাড়িতেই বাথরুম নেই। সবাই খোলা মাঠে লোটা নিয়ে পটি করতে যায়। এগুলো তুমি আমাকে বলনি কেন? বলো, শহরে সবার ঘরে ঘরে বাথরুম থাকে, তুমি এটা জানো না? ওহো, সরি পিয়ালি, আমার না একটু মাথায় ছিল না, ভুলে গিয়েছিলাম গো। সরি প্লিজ। পিয়ালি রাগে বিপ্লবের গালে আবারও একটা চড় মেরে বলে, ভুলে গিয়েছিলে মানে? এত বড় একটা কথা তুমি ভুলে গেলে কিভাবে? আমি কোনোদিনও বাথরুম ছাড়া মাঠে ঘাটে পটি করিনি। আমার পটি পেলে আমি কি করব বলো? আরে পিয়ালি, এটা এমন কোনো ব্যাপার নয়, খুব সাধারণ ব্যাপার তো। বাথরুমে আর মাঠে একই তো ব্যাপার, তাই না? তুমি প্রত্যেকদিন ভোরবেলা করে উঠে ঠাকুমার সাথে মাঠে চলে যাবে, কি আছে? আমাদের গ্রামের সব মেয়েরাই তো যায়। ছেলে আর মেয়েদের জায়গা আলাদা আলাদা। তোমার সাথে সবই মেয়ে থাকবে, তাই লজ্জার কিছু নেই, বুঝেছো? চুপ করো, আমার ভোরবেলা করে পটি পাই না তো। আমার পটি পাওয়ার নির্দিষ্ট কোনো টাইম নেই, যখন তখন পেয়ে যাই। বলো এবার, যখন তখন পেয়ে গেলে কি করব আমি? কি আবার করবে? চেপে রাখতে হবে, আর ভোরবেলার জন্য অপেক্ষা করতে হবে। পটি কিভাবে চেপে রাখা যায় তারও অনেক উপায় আছে। তুমি ঠাকুমার কাছে যাও, ঠাকুমা তোমাকে বুঝিয়ে দেবে। পটি আবার চেপে রাখা যায় নাকি? শোনো বিপ্লব, তুমি একটা বাথরুম তৈরি করো ইমিডিয়েটলি। টাকা পয়সা সব আমি দেব। কাজ শুরু করো তাড়াতাড়ি, যাও।
কি বললে তুমি বৌমা? বাথরুম তৈরি করতে? তুমি কি পাগল হয়ে গেছো? বাথরুম আমাদের বাড়িতে কি আমাদের গ্রামের কেউ কখনোই তৈরি করবে না। এটা আমাদের গ্রামের রীতিনীতি, আমাদের একতা। আমরা সবাই মিলে একসঙ্গে একতা বজায় রেখে মাঠে হাঁকতাম আর হাঁকবো। আমরা বাথরুম তৈরি করলে লজ্জায় আমি বাইরে বেরোতেই পারবো না। লজ্জা? আপনাদের আবার লজ্জা বলে কোনো জিনিস আছে নাকি? খোলা মাঠে পটি করছেন আর লজ্জা? শোনো বিপ্লব, আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের বেশি পটি আটকে রাখা আমার পক্ষে সম্ভব নয়। 3 দিনের মধ্যে বাথরুম তৈরি করতে না পারলে আমি আমার বাপের বাড়ি ফিরে যাব। কি এত ছোট একটা কারণের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে পিয়ালি? এটা ছোট কারণ নয় বিপ্লব, যা বলেছি মাথায় থাকে যেন। বিপ্লবকে তার বাবা এবং ঠাকুমা বাথরুম তৈরি করার জন্য কঠোরভাবে নিষিদ্ধ করে দেয়, কিন্তু বিপ্লব ঠিক করে রাতারাতি সে বাথরুম তৈরি করেই ছাড়বে। সে কয়েকটা লোককে মাঝরাতে ডেকে এনে কোনো রকমে একটা বাথরুম তৈরি করে ফেলে। পরের দিন সকালবেলা ঠাকুমা এবং বনমালী বাথরুম দেখে খুব রেগে যায়। বিপ্লব, আমি তোকে বারণ করেছিলাম না বাথরুম তৈরি করতে? হ্যাঁ, আমার বাড়িতে কোনো বাথরুম থাকবে না। আমি বেঁচে থাকতে অন্তত থাকবেই না। ছি, বাড়ির মধ্যে বাথরুম, ভাবা যায় কত নোংরা ব্যাপার। বাড়ির মধ্যে বাথরুম, এতে নোংরার কি আছে বাবা? আসলে নোংরা তো আপনাদের মেন্টালিটি, আপনাদের মানসিকতা। বনমালী খুব রেগে গিয়ে হাতুড়ি দিয়ে বাথরুমটা ভাঙতে শুরু করে। পিয়ালি ও বিপ্লব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। বাথরুমটা সে ভাঙতে ভাঙতে প্রায় অর্ধেকটা ভেঙে ফেলে। অনেক বেশি হাঁপিয়ে যাওয়ায় সে অতটাই ছেড়ে দেয়। অর্ধেক ভেঙে ফেলেছি, নাও এবার কিভাবে বাথরুম করো আমিও দেখছি। পিয়ালি খুব রেগে যায়, কিন্তু তবুও সে কিছু না বলে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। বিপ্লবও তার পেছন পেছন যায়। আমার জীবনটা শেষ হয়ে গেল বিপ্লব, আমার পটি পেয়েছে খুব জোরে। এবার আমি কি করব বলো? পটি পেয়েছে? চলো মাঠে চলো, এখন দুপুরবেলা কোনো অসুবিধা হবে না, মাঠ ফাঁকা। চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে, মাঠে কেউ থাকবে না। চলো চলো। পিয়ালির কাছে মাঠে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ বেশ কয়েকদিন ধরে পটি না করার ফলে তার শরীর খুব খারাপ করছিল। কি হলো? চলো, তোমার লোটা কোথায়? নিয়ে নাও। আমি নেব না, তুমি নাও। পিয়ালিকে বিপ্লব মাঠে নিয়ে চলে যায়। পিয়ালি ঝোপের আড়ালে বসে পড়ে। তুমি যাও, দেখো কেউ আসছে কিনা। কেউ আসলে বলবে, আমি তখনই উঠে পড়ব, ঠিক আছে? বিপ্লব অন্যদিকে গিয়ে পাহারা দিতে শুরু করে। ঠিক তখনই বনমালী সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল। তার অনেক দেরি হয়ে যাওয়ায় সে মাঠের রাস্তা দিয়ে শর্টকাটে যাবে বলে ঠিক করে। তাই সে মাঠ দিয়ে যেতে গিয়ে পিয়ালিকে পটি করতে দেখে ফেলে। পিয়ালি এবং বনমালী দুজনেই লজ্জা পেয়ে যায় এবং দুজনেই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে ছি, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে একেবারে। যখন দেখলো যে আমার শ্বশুর মশাই আসছে, মাথায় ঘোমটা দিয়ে নিলেই পারতো, তাহলেই তো কোনো সমস্যা হতো না। শহরের মেয়েরা এমনই হয়, কারোর সম্মান করতেই জানে না। ও আচ্ছা, তাহলে এখানেও আমার দোষ, তাই তো? খোলা মাঠে পটি করতে হবে আর অথচ মাথায় ঘোমটা দিতে হবে? বাহ, না, আর সম্ভব নয় তোমাদের মতো মানুষের সঙ্গে থাকা। বিপ্লব, আমি চললাম। এই বলে পিয়ালি বাড়ি ছেড়ে চলে যায়। পিয়ালিকে আটকানোর মতো কোনো সাহস ছিল না বিপ্লবের মধ্যে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে সাগরিকা দেবীর শরীর খুব খারাপ করে। খুব জ্বর হওয়ায় তার শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। ভোরবেলা সে খুব কষ্ট করে লোটা হাতে নিয়ে পটি করতে যাচ্ছিল। তখনই হঠাৎ করে সিঁড়ি থেকে নামতে গিয়ে সে পড়ে যায় এবং তার কোমরে খুব চোট লাগে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। বনমালী তার মায়ের চেঁচানোর আওয়াজ পেয়ে ছুটে আসে। আমাকে তাড়াতাড়ি মাঠে নিয়ে চল বাবা, আমার খুব জোরে আগা পেয়েছে। চল চল, শিগগিরই চল, আমার কোমরে লেগেছে, আমি হাঁটতে পারবো না, আমাকে কোলে করে নিয়ে চল বাবা। সাগরিকা দেবীর বয়স অনেক বেশি হলেও সে খুবই মোটা সোটা ছিল। বনমালীর পক্ষে কোলে করে অতটা দূরে মাঠে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কি হলো? চল তাড়াতাড়ি চল, না হলে কিন্তু এখানেই হয়ে যাবে বাবা। বনমালী কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। তখন তার চোখ তাদের সেই ভাঙা বাথরুমটার দিকে যায়।
সে আর কোনো উপায় না পেয়ে নিজের মাকে ওই বাথরুমেই পটি করার জন্য বলে। সাগরিকা দেবীও কিছু না ভেবে ওই বাথরুমে পটি করে। এই ঘটনার ফলে তারা তাদের ভুল বুঝতে পারে। তারা অনুভব করে যে প্রত্যেকেই বাড়িতেই বাথরুম থাকাটা কতটা জরুরি। বনমালী পরের দিনই ভাঙা বাথরুমটা নতুন করে তৈরি করে। পরের দিন তারা সবাই মিলে পিয়ালিকে নিতে যায়। তারা পিয়ালির কাছে ক্ষমা চায়। পিয়ালি তাদের ক্ষমা করে দিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। গ্রামে ফিরে এসে পিয়ালি সকলকে বাথরুম তৈরি করা নিয়ে সজাগ করতে থাকে। ধীরে ধীরে সবাই বুঝতে শেখে এবং বাড়িতে নিজের নিজের বাথরুম তৈরি করে।